এটা ভাবার তো কোনো কারণ ছিল না। আমি মনে করি যে এর পেছনে এই কিছু অতি উৎসাহী মানুষ আছে, লোক আছে, ব্যক্তি আছে যারা বারবার রাজনীতিকে নষ্ট করছে, রাজনীতিকে চক্রান্তের চোরাগলিতে ঘুরপাক খাওয়াচ্ছে, এবং তাদের কারণে আজকে এত বড় একটা সম্ভাবনার একটা মৃত্যু ঘটলো। এবং দেখেন, আমি আজকে আসার সময় মানে আমার অফিস থেকেই একজন খুবই বিএনপি শুভাকাঙ্ক্ষী একজন বুদ্ধিজীবী, তিনি তার প্রতিক্রিয়া দেখে আমি নিজে পর্যন্ত অবাক হয়ে গেলাম যে তিনি পর্যন্ত আজকে এত পরিমাণ ব্যথিত, লজ্জিত। এই দেখেন, এইসব মানুষগুলো কিন্তু আজকে খালেদা জিয়ার পাশে নেই। যারা সিনিয়র অনেকে আছেন, মাহফুজুল্লাহ ভাই আছেন, শওকত মাহমুদ ভাই আছেন, এই ধরনের সিনিয়র প্রাজ্ঞ প্রেস উইং, তারা যদি আজকে প্রধানমন্ত্রীর পাশে থাকতেন, অনেক রাজনৈতিক বিজ্ঞ রাজনীতিক আছেন, তারা দেখা করতে যান, কিন্তু তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি আজকে আন্দোলনটা পরিচালনা হতো, আজকে এই ধরনের পরিস্থিতি নিয়ে কি করা উচিত যদি পরামর্শ করতে পারতেন, আমি মনে করি যে বিএনপি মানে আজকের যে ঘটনাটা, দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা হয়তো ঘটতো না। আমরা আসলে দাদার কাছে আসবো, তবে একটা বিরতি শেষে আপনি যেহেতু এই যে দুই রাজনৈতিক দলের বৈরী সম্পর্ক বা গত কিছুদিন থেকে আমরা যে টানা অবরোধের শিকার যে মানুষগুলো উঠছে গত কদিন থেকে, তাদের আর্তনাদ আপনি খুব কাছ থেকে শুনছেন, আমরা আপনার কাছে আসবো। তবে এটা বিরতি শেষে। দর্শক, মাত্র 40 সেকেন্ড একটা বিরতি দিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গে থাকবে। স্বাগত আর একবার, চলে যাচ্ছে আলোচনায়। দাদা, আপনার কাছে আমরা ছিলাম যে এই যে মুস্তাফা ফিরোজ ভাই যেটি বলছিলেন যে দুটি রাজনৈতিক দলে আজকে আসলে অনেক আশা ছিল, হয়তো কর্মসূচিতে সরতেন কিনা জানি না, কিন্তু হয়তো এই দুজনের দেখাটা কেন্দ্র করে যে রাজনৈতিক ডামাডলে আপনি বার্ন ইউনিটে গত কদিন থেকে আপনার কাছে আমরা বারবার যাচ্ছি, এই যে মানুষদের যন্ত্রণা, আর্তনাদ, আজকে সম্ভবত 51 জন এখনো পর্যন্ত ভর্তি আছে সেখানে, সব মিলিয়ে হয়তো একটি সমস্যার সমাধান হতে। একেবারে আপনার জায়গা থেকে ডাক্তার সামন্তলাল সেনের কাছে আমার যেটি জানার, যে আপনার আসলে আজকে প্রত্যাশা কি ছিল, প্রত্যাশার জায়গাটি কি ছিল? ধন্যবাদ। আমাদের এই হাসপাতালে এখন পর্যন্ত মোট 83 জন রোগী আসছে এই রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে। তার মধ্যে 51 জন ভর্তি আছে গতকালকের ঘটনা নিয়ে, এবং 5 জন পেশেন্ট মারা গেছে, 20 জন পেশেন্ট আমরা ছুটি দিয়ে দিস। এই হলো সামগ্রিক অবস্থা। এতক্ষণ আমি ওনার কথা যেটা শুনছিলাম, আমার কাছে মানে মনে হচ্ছিল যে আমি কোনো রাজনীতিবিদ না, কিন্তু রাজনীতি করিও না। আমি মনে করি যে আমি এই পোড়া রোগীর যে কষ্ট, সেই কষ্ট দেখে সেইখান থেকে আমি বলছি যে এটা একটা সুন্দর সমাধান হওয়া খুব উচিত। এবং আমরা কিন্তু সত্যি কথাই আমাদের দেশের সব মানুষ কিন্তু আজকে সবাই কিন্তু একটা উৎফুল্ল ছিল। আমি বিকাল থেকে মানে সন্ধ্যার পর থেকেই শুনছি যে আজকে প্রাইম মিনিস্টার যাবেন, প্রাইম মিনিস্টার নিশ্চয়ই কিছু একটা হবে, এটা একটা আশার একটা সঞ্চালন। সেটা যেটা মুস্তাফা ভাই বললেন, এটা ভবিষ্যৎ যে কারণেই হোক, আমি জানি না কেন এটা হলো, এটা হলে অন্তত আমাদের হাসপাতালের এই রুগীগুনার মতো আর কোনো রুগী হয়তো এইভাবে মানে পড়ে আসতে হতো না। কারণ আপনি দেখেন, এই যে পোড়া রোগীগুলো যেগুলো আমাদের দেশে আসে, আমাদের এই সহিংসতার জন্য হয়, এদের পুরাটা হয় কি, এরা একটা সিএনজি চালায় কিংবা একটা ট্রাকে কিংবা বাসে, যখন একটা পেট্রোল বোম ছোড়া হয়, ওখানে আগুনের লেলিহান শিকা, ওরা বেরোতে পারে না, শ্বাস নেই, শ্বাস নিলে শ্বাসনালী আছে, এটা পুড়ে যায়, এবং এটা পুড়ে আস্তে আস্তে এটা ফুলে যায়, মানুষ শ্বাস নিতে পারে না। খুবই কষ্টকর, খুবই যন্ত্রণাদায়ক এই মৃত্যু বলেন, এই বলেন, মানে একটা সাধারণ মানুষ মানে এটা। আর সব জায়গায় তো আইসিইউ ফ্যাসিলিটি নাই আমাদের, সুতরাং যে মানে সাথে সাথে আমরা আইসিইউ ফ্যাসিলিটি দিতে পারবো, কারণ এত রুগীরা তো একসঙ্গে দেওয়া সম্ভব না। সুতরাং এইখান থেকে যদি মুক্ত পেতাম, আমরা মুক্ত পাই, তাহলে মনে করি যে আমার মানুষগুনা, এই গরিব মানুষগুনা যারা জানেও না যে তাদের কি অপরাধ, এবং তারা একটা রিক্সা চালক কিংবা আপনি লেগুনা চালক, তারা অন্তত আমার মনে হয় আগামীতে শান্তি পেতে পারে। গত টানা হরতাল অবরোধে কি এটি সর্বোচ্চ সংখ্যক পোড়া রোগীর সংখ্যা বার্ন ইউনিটে? আমার কাছে আমার অভিজ্ঞতা থেকে, আমি অনেক সিনিয়র লোক, এইবারই হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক। আমি তো আপনাকে যেটা বললাম যে 83 জন শুধু ঢাকা মেডিকেল কলেজে, আপনি ঘটনা কিন্তু রংপুরেও হয়েছে একটা ঘটনা, সিলেটে হয়েছে, রাজশাহীতে, বিভিন্ন জায়গায়। সুতরাং ওইগুলো বাদ দিয়ে বললাম যে আমাদের হাসপাতালে এই যদি হয়, তা আমার তো মনে হয় প্রায় 102 তো হবেই, যে সারা বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে। এবং এই ঘটনাটা খুবই মর্মান্তিক ঘটনা। এগুলো আমি জানি না যারা করছে, কারা করছে,
একটা জিনিস দেখেন, আমি অনেক সময় বলি যে এই যে পেট্রোল বোমাটা ছুটছে, যে ছুটছে সে কিন্তু জানে না ওই বাসে হয়তো তার বাবাও থাকতে পারে, তার ছেলেও থাকতে পারে, তার স্ত্রীও থাকতে পারে, সুতরাং সেও তো জানে না। তো এই অপরাধী যদি সে হয়ে যায় তখন কি হবে? অথবা তার দলের অনুসারী হইতে পারে, যে কেউ হইতে এরকম পারে। হয়েছিল একটা ঘটনায়, ড্যাবের 3 না 4 জন হ্যাঁ, ডাক্তার ডাক্তার। জখম হয়েছিল গত 5ই জানুয়ারি হাতির নির্বাচনের ঝিলে আগে। বোধহয়। হাতির হাতির ঝিলে, জি। ঝিলে। তো এখন আসলে দেখেন, আমি কি বলবো, আবার একটু যুক্ত করি যে বিএনপি দেখেন আজকে রাজনীতিটা কত বড় তাদের হাত থেকে দূরে সরে গেল। সংলাপের কথাই তো বলছিল, যেটা বলছিলাম যে 1 বছর সরকার সংলাপ আয়োজন করছে না। আজকে তো আমি মনে করি এই মৃত্যুকে কেন্দ্র আর কিছু না, একটা সংলাপের একটা সূত্রপাত হতে পারত। এটার মধ্য দিয়ে যে একটা বরফ জমাট হয়েছিল, সেই বরফটা গলতো। অন্তত তারা রাজনীতিটা, দুই নেত্রী রাজনীতিটা কিছু সময়ের জন্য ভুলে যে তারা বলতে পারতো যে আসেন আমরা এক হই, চলেন আমরা একদিন বা দুদিন পরে আমরা বার্ন ইউনিটে যাই, অন্তত এই পোড়া মানুষগুলোকে সামনে রেখে আমরা করি যে আমরা এই মানুষ পোড়া রাজনীতি আর করব না। আমরা যদি অতীতে ভুল করে থাকি নিশ্চয়ই সবাই ক্ষমা করে দেবে, এবং মানুষ তাই মানুষ জীবন দেয়। আমি তো বললাম যে এই দুই নেত্রী যদি, মানুষ খুব সহজে সবকিছু ভুলে এই যায়, দুই নেত্রী যদি চান যে আমাদের রক্ত লাগবে, হয়তো লক্ষ লক্ষ মানুষ রক্ত দেবে। দুই নেত্রী যদি চান তাদের সম্পদ লাগবে, টাকা পয়সা লাগবে, মানুষ নিঃশেষ হয়ে দেবে। এইরকম মানসিকতা সম্পন্ন যে দেশের মানুষ, সেই দেশের মানুষ কিন্তু সবই মানে ক্ষমা করতে পারতো, কিন্তু সেই আশার কিন্তু আমাদের কিন্তু হলো। আবার দেখেন অন্যদিকে আমাদের রাজনীতিটা অনেকে বিদেশ নির্ভরতা বলা হয়, যে আজকে এই যে এখানে বিভিন্ন দেশের যে দূতাবাসগুলো আছে, পশ্চিমা বা এশিয়া, ইউরোপের, আমেরিকার যে দূতরা আছেন, আজকে তারাও ঘটনাটা কি, তারাও তো নিশ্চয়ই টিভির সামনে ছিলেন, তারাও আজকে কি ঘটনাটা দেখলেন যে একটা দেশের প্রাইম মিনিস্টার একটা নেত্রীর গেট থেকে ফিরে আসলেন, সেই নেত্রীকে বা দুইজন জ্যেষ্ঠ নেতা দেখলাম, তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমু, তাকে ওই অফিসের একটা পিয়নও এসে মেসেজ দিল না যে আপনি ঢুকতে পারবেন না। মানে উনি না ইনজেকশনে নাকি ঘুমিয়ে আছেন, তো ওই অফিসের আর কেউ ছিলেন না যে একজন কর্মকর্তা বাইরে আসবেন। আর এরপরে দেখেন আপনি, এরপরে সেই ভবনে আমরা লাইভে দেখলাম কাজী জাফর আহমেদ ঢুকলেন, জামাতের 4 জন নেতা ঢুকলেন, ইসলামী ঐক্য জোটের একজন নেতা ঢুকলেন। তো ওনারা ঢুকলেন, উপরে যেতে পারলেন, আর এই ওনাদেরকে ঢোকার অধিকার নেই। তাহলে যাদের ওই বাসায় ঢোকার অধিকার নেই, সংলাপ কি কাদের সাথে করবেন? নিজেদের মধ্যে সংলাপ তো তাদের সাথেই করতে হবে, আপনার বিরোধী পক্ষের সঙ্গে। তো আজকে তো সেই সুযোগটা ছিল আপনার, যে অন্তত একটা সূত্র, আজকে হয়তো সংলাপের পরিবেশ নেই, আমরা বলছি না যে আজকেই এই ঘটনার মধ্য দিয়ে একটা সংলাপ শুরু হয়ে যাবে, কিন্তু একটা পরিবেশ তো আপনাকে তৈরি করতে হবে। আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশ এখন আমরা কথা বলছি বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ, এছাড়াও বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং উপদেষ্টা ডক্টর সামন্তলাল সেন আমাদের সাথে আছে। আমরা কথা বলছিলাম, আপনি যেটি বলছিলেন যে মিথ্যাচার, বা আমাদের সহকর্মী সেখানে ছিলেন, তিনি যে খবরটিকে আমাদের টপ লাইন করেছেন, সেখানে বলা হচ্ছে সমবেদনা জানাতে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ফিরে আসা নিয়ে তার প্রেস সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের বক্তব্যকে অসংলগ্ন ও মিথ্যাচার বলে মনে করছেন উপস্থিত লোকজন। ওখানে যারা ছিলেন তাদের রিয়াকশনে তিনি একটা স্টোরি করেছেন, সেখানে তারা বলছেন যে পরিকল্পিতভাবে কাজটি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, এরকম। সেখানে যারা ছিলেন তারা কিন্তু বেশিরভাগই ছিলেন, আপনি যেমন বলছেন, বিএনপি কর্মী সমর্থকরাই বেশি ছিলেন। এবং প্রেস সচিব যেটি বলেছেন যে তিনি বই নিয়ে ফিরে গেছেন, সেটা কিন্তু আমাদের টিভি ক্যামেরাতে, ওখানে অনেকগুলি টিভি ক্যামেরা ছিল, সেখানেও কিন্তু আমরা কোনো ক্যামেরাতেও দেখিনি। না, এটা তো একটা মানে একেবারে পুরো একটা হটকারী এবং পুরো মিথ্যাচারের একটা কাজ হয়েছে। এই ধরনের একটা হাস্যকর যে একটা বাইন্ডিং বইয়ের উপরে লিখে দিয়ে একটা হাজির করানো, তো ওখানে তো যদি শোক বই আপনি এরকম রাস্তার উপরেই নিতেন, তা এর আগে কার কার সেখানে শোক জানিয়েছে, কারা কারা সেখানে লিখলো, আপনি হঠাৎ করে হাজির করলেন। একটা দেখেন, একটা সত্য ঘটনা ঢাকতে যেয়ে এখন একটার পর একটা মিথ্যাচার করছে, এবং কতভাবে মানে বক্তব্য দিচ্ছে, যে বক্তব্যগুলি খুব অসার প্রমাণ হচ্ছে এবং এত অসংলগ্ন। আমি এখনো বিশ্বাস করি বিএনপিতে বিবেকবান, বুদ্ধিমান
যথেষ্ট লোকজন আছেন। আমি মনে করি যে এটা বিএনপির জন্য একটা বড় শিক্ষা যে তারা তাদের দলকে মূল নেতৃস্থানীয় পর্যায়ে খালেদা জিয়াকে ঘিরে তার যে সচিবালয় তারা কিভাবে সাজাবেন এটা এখন সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সময় এসেছে। এখন দেখেন আপনি সমস্ত মিডিয়া পত্র পত্রিকা সমস্ত ক্ষেত্রে আমি খুব চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এবং আমি একেবারে 100% খুব মানে কনফিডেন্ট যে এই ঘটনা কোনোভাবেই বিএনপির জন্য প্লাস পয়েন্ট হয়নি। হ্যাঁ দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু পিছিয়ে ছিল যে 1 বছর ধরে তারা সংলাপ করেনি, সংলাপের প্রস্তাবগুলো খুব তাচ্ছিল্যভাবে ছুড়ে দেয়া, খুব উগ্রভাবে ফেলে দেয়া, প্রত্যাখ্যান করা, এই ঘটনাগুলো কিন্তু সরকারের জন্য অনেক মাইনাস পয়েন্ট ছিল। কিন্তু আজকের এই ঘটনার পরে এই রকম ধরে প্রকাশ্যে এতগুলো টেলিভিশন লাইভ যারা দেখাচ্ছে তার সাথে প্রধানমন্ত্রী সহ তার সফর সঙ্গীদের সাথে যে আচরণটি করলেন এটি কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হতে পারে না। আমি খুব দৃঢ়তার সাথে বিশ্বাস করতে পারি কিছু উগ্র হটকারী লোক ছাড়া, যাদের সংখ্যা খুবই হাতে গোনা কয়েকজন, এছাড়া কেউ বিবেকবান কেউ এটা সমর্থন করতে পারে না। আপনি সমস্ত পরিসংখ্যান আছে, আমি বললাম তো যে বিএনপির উপর অন্যায় অত্যাচারের 1000টা উদাহরণ আছে, কিন্তু সমস্ত উদাহরণ কিন্তু আজকের দিনে কিছুদিন সময়ের জন্য, এবং যেই ঘটনাটা সেই ঘটনাটা কি আরাফাত রহমান কোকো, বেগম খালেদা জিয়ার পুত্র, যার ব্যাপারেও দেখেন দুর্নীতির মামলা টামলা কত কিছু ছিল, সেইগুলি ছাপিয়েও যখন নাকি একজন নেত্রী, একজন প্রাইম মিনিস্টার, একজন মা যখন নাকি আরেকজন মাকে আরেকজন নেত্রীকে সমবেদনা জানাতে যান, দোয়ারটা আপনি বন্ধ রাখবেন, ভেতর থেকে তালা দিয়ে রাখবেন, এটা কোনো সৌজন্যতার মধ্যে পড়ে না। এর মধ্যে দিয়ে হয় কি, একটা আপনি ধরেন একটা দলকে মনে করেন আপনি 100টা ঘটনায় বুঝতে পারবেন না যে 100টা ঘটনায়, কিন্তু একটা ঘটনা দিয়ে কিন্তু আপনি 100টা পরিস্থিতিকে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। আজকের এই ঘটনাটা কি ইঙ্গিত বহন করে, বিএনপির এই দলীয় নেতা যারা এই ঘটনাটা ঘটালো তাদের কি ধরনের মানসিকতা, কি ধরনের রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা কি প্রমাণ করে, যেই পরিচয়টা বহন করে, সেই বহন যেটা তারা আজকে প্রকাশ করলো, সেই প্রকাশ এই বিষয়টা দিয়ে আর যাই হোক না কেন মানুষকে কিন্তু কাছে টানা যায় না। মানুষ কিন্তু আরো হতাশগ্রস্ত হলো।